আসসালামু আলাইকুম। তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম। কয়েকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ব্যাপকভাবে ঘুরপাক খাচ্ছে। ১ নম্বর হচ্ছে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ তাকে নিয়ে যে এখন একটা খবর প্রচার হচ্ছে, বিশেষ করে নিউ ইয়র্ক টাইমস, ইসরায়েলের হারেস পত্রিকা, ব্রিটিশ দ্য গার্ডিয়ান এরা যে খবরটা প্রচার করেছে যে মাহমুদ আহমেদিনেজাদ মোসাদের এজেন্ট হিসেবে কাজ করছেন। ঘটনাটা আসলে কি? কতটা সত্য? যদি তিনি মোসাদের এজেন্ট হয়ে কাজ করেন তাহলে এটার দীর্ঘমেয়াদী প্রভাব ইরানের বর্তমান রাজনীতিতে কিরকমভাবে পড়তে পারে? দ্বিতীয় প্রশ্ন, গত কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যে ইরান, গাজা, ফিলিস্তিন এবং লেবাননে যে যুদ্ধ ইসরায়েল আমেরিকা চালাচ্ছে সেই যুদ্ধের যে খলনায়ক বা দ্বিতীয় প্রভাবক যে এই যুদ্ধে আমেরিকার প্রেসিডেন্টকে ঢুকিয়েছেন সেই লিন্ডসে গ্রাহাম মারা গেছে। তার মৃত্যু নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। বলা হচ্ছে তিনি তার বাসায় হঠাৎ করেই অল্প একটু সময়ের মধ্যেই অসুস্থ হয়ে মারা যান। অর্থাৎ তার আমেরিকার হাসপাতালে কোনো ধরনের মৃত্যুর রেকর্ড নাই। অর্থাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি তার মৃত্যুর আগে। বিষয়টা এরকম, যেভাবে ঘটনাটা এসছে। এখন আমেরিকার কিছু আ গণমাধ্যম এবং কিছু সাবেক সেনা এবং নিরাপত্তা কর্মকর্তা দাবি করছেন যে লিন্ডসে গ্রাহাম আসলে আমেরিকাতে তার বাসায় মারা যায়নি। বরং সে যখন এই ইজ অ্যা কিয়েভে ছিল, ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করেছিল জাস্ট তার আগের দিন, যেদিন মারা গেছে তার আগের দিন কিয়েভ সফর করেছিল। আর কিয়েভ সফর থেকে ফেরার কিছুক্ষণ পরে ঘোষণা দেওয়া হয় যে তিনি হঠাৎ করে মারা গেছেন। সুতরাং এখন দাবি করা হচ্ছে যে সে ইউক্রেনের রাজধানীতে যখন সফর করছিল, ইউক্রেনের রাজধানীতে যখন ছিল তখন রাশিয়ার মিসাইল হামলায় আহত হয় বা সরাসরি সেখানেই মারা যায়। এরকম একটা দাবি। আর তৃতীয় আরেকটা বিস্ময়কর বা আরেকটা বড় ঘটনা হচ্ছে বর্তমানে ইরান আমেরিকা যে পাল্টাপাল্টি হামলা হচ্ছে, এই পাল্টাপাল্টি হামলাটা আসলে কে সামনে নিয়ে আসছে? এটাকে এই উত্তেজনা বাড়াচ্ছে কে? যতটা দেখা যাচ্ছে যে উত্তেজনাটা ইরান বাড়াচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ইরান কেন, কি স্বার্থে, কোন কৌশলে এই উত্তেজনা বাড়াচ্ছে এবং এটা আসলে কন্ট্রোলে রাখতে পারবে কিনা? এটা কন্ট্রোলড ওয়েতে নিয়ন্ত্রিত পন্থায় ইরান আগাতে পারবে কিনা? এই ৩ টা প্রশ্নের উত্তর আজকে দেয়ার চেষ্টা করব। শুরুতে মাহমুদ আহমেদিনেজাদ নিয়ে আসি। যেহেতু তাকে নিয়ে ব্যাপক পরিমাণে এখন আ সারা বিশ্বের গণমাধ্যম এটা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। সেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে নিজেদের পক্ষের গুপ্তচর বা চালিকা শক্তি হিসেবে ব্যবহার করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা তাকে নিয়ে একটা ব্যাপক পরিমাণে আ গোপন পরিকল্পনা সাজায়। এই গোপন পরিকল্পনা সাজাতে গিয়ে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা তার সাথে কিভাবে কাজ করে, তার সাথে কিভাবে যোগাযোগ করে, এগুলো নিয়ে ব্যাপক পরিমাণে খবর প্রচার হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেই মাহমুদ আহমেদিনেজাদ তার পুরো জীবনটা দিয়ে দিয়েছেন ইরানের জন্য এখনো পর্যন্ত, যে মাহমুদ আহমেদিনেজাদ ইরানের যতগুলো রাষ্ট্রপ্রধান এ পর্যন্ত এসেছেন তাদের মধ্যে তিনি ছিলেন সবচাইতে সাধারণ জীবনযাপনকারী এবং তার রাষ্ট্রপতি থাকাকালীন বিভিন্ন ধরনের তার যে জীবন পরিচালনা করার আ কি বলে এটাকে? জীবন পরিচালনা করার যে স্টাইল, সেই স্টাইলটা শুধুমাত্র ইরানে না সারা বিশ্বে নি এ কি বলে? সারা বিশ্বে সেটাকে বড় ধরনের একটা দৃষ্টান্ত হিসাবে দেখানো
হয়েছিল, সেই মাহমুদ আহমেদি নেজাদকে এখন বলা হচ্ছে যে সে ইসরায়েলের এজেন্ট হিসাবে কাজ করেছে। এমনকি এখানে বিভিন্ন ধরনের ঘটনা প্রবাহও নিয়ে আসা হচ্ছে যে সে আসলে ইসরায়েলের এজেন্ট হিসেবে যে কাজ করছে বলা হচ্ছে, সেটার পিছনে প্রমাণগুলো কি কি সেগুলো তারা নিয়ে আসার চেষ্টা করছে এই গণমাধ্যমগুলো, যে আসলে শুধুমাত্র আমরা আন্দাজে বলছি না যে সে ইসরায়েলের কি বলে মোসাদের এজেন্ট ছিল, এই কথাটা শুধুমাত্র আন্দাজে বলছি না, এরকম ভাবেই আসলে তাকে পোর্ট্রে করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটার পেছনে সত্যটা কি? দেখুন, আগে ঘটনাটা নিয়ে আসি, তারপরে হচ্ছে সত্য মিথ্যায় আসি। মাহমুদ আহমেদি নেজাদ ইরানের সাবেক প্রেসিডেন্ট, যথেষ্ট পরিমাণে তিনি সংস্কারপন্থী হিসেবেই পরিচিত। দ্য নিউ ইয়র্ক টাইমস, ইসরায়েলে হারেজ পত্রিকার খবরে বলা হচ্ছে মোসাদ ইরানের এই নেতার সাথে, আসলে একদিক থেকে আপনি বলতে পারেন যে সে কিছুটা উদারপন্থী, আবার বলতে পারেন সে কট্টরপন্থী। আসলে কি? দেখুন, সে যখন রাজনীতিতে শুরু করে এবং এখনো পর্যন্ত জাস্ট হচ্ছে সে এই যে তার ক্ষমতায় থাকাকালীন সময়ে সে কিন্তু কট্টরপন্থী হিসেবেই ছিল। এই কট্টরপন্থী নেতার সাথে সম্পর্ক গড়ে তুলতে বছরের পর বছর নাকি চেষ্টা করেছে মোসাদ। তাদের মূল উদ্দেশ্য ছিল ইরানের বর্তমান সরকারের পতন হলে আহমেদিনেজাদকে দেশটির নতুন শাসক হিসেবে ক্ষমতায় বসানো। প্রশ্ন হচ্ছে, যেই আহমেদিনেজাদ ব্যাপক পরিমাণে কট্টরপন্থী হিসেবে ইসরায়েলের কাছে পরিচিত, তাকে ইসরায়েল ক্ষমতায় বসাবে এটার পরিকল্পনা কেন করছে? দ্বিতীয় হচ্ছে, ইরানের বর্তমান সরকারের পতন হলে আহমেদিনেজাদকে ক্ষমতায় বসাবে, সেটার জন্য নাকি বছরের পর বছর কাজ করছে। তাহলে কি মোসাদ প্ল্যান করে রেখেছে যে এই সময় এসেই তারা হচ্ছে বর্তমান সরকারকে ক্ষমতার থেকে হটাবে, এরকম কিছু? এরপরেও আরো অনেকগুলো প্রশ্ন এসে যায়, সেগুলোর উত্তর দেব। খবর অনুযায়ী আহমেদিনেজাদের সাথে মোসাদের প্রথম যোগাযোগ শুরু হয় 2022 সালে। দেখেন, আজকে 2026 সাল, জাস্ট 4 বছর আগে। 4 বছর আগে মোসাদ আহমেদিনেজাদের সাথে হঠাৎ করে যোগাযোগ শুরু করলো এবং আহমেদিনেজাদ মোসাদকে বললো, হ্যাঁ আমি তোমাদের চর হয়ে কাজ করব। আমি এত বছর ধরে যে রাজনৈতিক আদর্শে, যেই রাজনৈতিক কি বলে রাজনৈতিক এবং ধর্মীয় আদর্শে, যেই দেশপ্রেমে বড় হয়েছি, যেটাকে আমি দেখিয়েছি, এইগুলো কোনো কিছুই ঠিক না, কোনো কিছুর দরকার নাই। আমি তোমাদের এজেন্ট হয়ে তোমাদের জন্য কাজ করব। আমি যে আমার রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে যেই সমস্ত কাজ করছি সেগুলোরও কোনো ভ্যালু নেই। গেল সেটা। মোসাদ নাকি সেই 2022 সালে জানতে পারে যে আহমেদিনেজাদ মনে করেন ইরানের পারমাণবিক কর্মসূচি এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেশটিকে মারাত্মক ক্ষতি করছে। এইটা বাস্তব যে হ্যাঁ, আহমেদিনেজাদ মনে করছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেশটিকে মারাত্মকভাবে ক্ষতি করছে। এটা শুধু আহমেদিনেজাদ না, এটা ইরানের রাজনীতিবিদদের মধ্য থেকে অনেকেই মনে করেন এবং সেই কারণেই তারা পশ্চিমা বিশ্বের সাথে চুক্তি করতেও রাজি যে হ্যাঁ ঠিক আছে, আমাদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাক, দরকার হলে আমরা পরমাণু অস্ত্র বানাবো না, পরমাণু প্রকল্প থেকে পুরোপুরি হচ্ছে নিজেদেরকে সরিয়ে নেব, এরকম ইরানের মধ্যে আলোচনা আছে। কিন্তু এখানে কথা হচ্ছে আহমেদিনেজাদ নাকি এটা মনে করে, এটা হচ্ছে মোসাদ মনে বুঝতে পারছে 2022 সালে গেল সেটা। এখন এইখানে সবচেয়ে ডেঞ্জারাস যে কথাটা, সেটা হচ্ছে মোসাদের সাবেক প্রধান ডেভিড বার্নিয়া, মোসাদের সাবেক প্রধান ডেভিড বার্নিয়ার সাথে নাকি আহমেদিনেজাদের 2024 সালে এবং 2025 সালে বৈঠক হয়। বৈঠকটা কোথায় হয়? বৈঠকটা হয় হচ্ছে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। এখন ওই সময়ে আহমেদিনেজাদ হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে গিয়েছেন একটা বিশ্ববিদ্যালয় জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে। এখন এই খবরে বলা হচ্ছে যে আহমেদিনেজাদ সেই যে জলবায়ু সম্মেলন কেন্দ্র করে ওই বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন, সেটাও ছিল মোসাদের একটা পরিকল্পনা যে আহমেদিনেজাদ ওখানে কিভাবে যাবেন, তাহলে একটা বিশ্ববিদ্যালয়ের সম্মেলন হিসেবে তাকে দেখানো হোক, সেই সম্মেলনটার পুরো আয়োজক মোসাদ, সেই সম্মেলনের জন্য যেই সমস্ত খরচ টরচ দেয়া দরকার, আহমেদিনেজাদের থাকা এবং যাতায়াতের খরচও নাকি মোসাদ দিয়েছে এবং মোসাদের প্রধানের সাথে বৈঠক হয়েছে। এখন এটার প্রমাণ বাইরের থেকে দেয়া কঠিন, বাইরের থেকে এই মুহূর্তে দেওয়া কঠিন, যেহেতু আহমেদিনেজাদ নিজে যতক্ষণে এসে না বলবেন ততক্ষণে এটার প্রমাণ দেওয়া কঠিন যে হ্যাঁ তার ওই সময় বৈঠক হয়েছে কিনা। এখন এই বৈঠকের পরে বলা হচ্ছে যে আহমেদিনেজাদকে নিয়ে
মোসাদের মূল পরিকল্পনাটি ছিল অপারেশন পুস ইন বুটস, অর্থাৎ এই পরিকল্পনার মূল লক্ষ্য ছিল আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ শুরু হলে ইরানের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করা, এরপরে আহমেদিনেজাদকে একটি অন্তর্বর্তীকালীন বিকল্প সরকার প্রধান হিসেবে ক্ষমতায় বসানো, যারা পারমাণবিক কর্মসূচি বন্ধ করে ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক করবে। এখন যেই মাহমুদ আহমেদিনেজাদ ক্ষমতায় থাকাকালীন সময়ে তার ইরানের সাথে কোনো ধরনের এই ইসরায়েলের সাথে এই ধরনের সম্পর্ক গড়েনি, সে নতুন করে এখন ক্ষমতায় আসলে ইসরায়েলের সাথে এই ধরনের সম্পর্ক গড়বে। এরকম হতে পারে যে ঠিক আছে, সে পরিকল্পনা হয়তো করে রাখছে, শুধুমাত্র আহমেদিনেজাদ না, সাবেক ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ক্ষেত্রেও জাওয়াদ জারিফের ক্ষেত্রেও এটা বলা হচ্ছে যে তিনিও মূলত একটা সংস্কারপন্থী রাজনৈতিক নেতা হিসেবে সামনে এসেছেন এবং তিনি মনে করছেন যে আসলে বর্তমান যে সরকার ক্ষমতায় আছে তারা যতটা কট্টরভাবে হচ্ছে ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে যাচ্ছে এবং যুদ্ধ করতে যাচ্ছে, এটা আমাদের জন্য ঠিক না। এটা হতে পারে, কিন্তু সেটার জন্য তার ইসরায়েলের সাথে মোসাদের সাথে বৈঠক, এইটা একটা এখনো পর্যন্ত প্রশ্নের ব্যাপার। দেখা যাক তারপরে লেভেলে আসি। তারপরে কি হয়েছে, এখন ওই খবরে বলা হচ্ছে যে ঠিক আছে, এত কিছু পরিকল্পনা, তাহলে পরিকল্পনাটা ভেস্তে গেল কেন, বাদ হয়ে গেল কেন? বলা হচ্ছে 28শে ফেব্রুয়ারি যখন ইসরায়েল আমেরিকা ইরানের উপর আক্রমণ করে, সেই দিন ইরানের রাজধানী তেহরানে আহমেদিনেজাদের বাড়ির উপরে ইসরায়েল একটা বিমান হামলা চালায়, যেন চারপাশের নজরদারি ভেঙে তাকে বের করে আনা যায়। খবরে বলা হচ্ছে যে আহমেদিনেজাদ তখন হাউস অ্যারেস্ট বা গৃহবন্দী ছিলেন। সুতরাং তাকে এই গৃহবন্দী থেকে সরানোর জন্য ইসরায়েল তার বাড়ির আশেপাশে আক্রমণ চালায়। এরপরে মোসাদের এজেন্টরা একটা কালো পিজো জিপে করে তাকে উদ্ধার করে ইরানের ভেতরেই একটা গোপন আস্তানায় নিয়ে যায়। কিন্তু এই পুরো উদ্ধার প্রক্রিয়াটি আহমেদিনেজাদের নাকি পছন্দ হয়নি। বিদেশি শক্তির সাহায্যে ক্ষমতায় বসার এই পুরো পরিকল্পনা নিয়ে তার মনে চরম সন্দেহ তৈরি হয়। তিনি সেই গোপন আস্তানা থেকে চলে যান বা পালিয়ে যান, ফলে পুরো পরিকল্পনাটি ব্যর্থ হয়। এখন এইখানে এই পুরো ঘটনার মূল যে দুইটা টুইস্ট, একটা হচ্ছে সে মোসাদের এজেন্টের সাথে কথা, মানে মোসাদের এজেন্ট না, শুধু মোসাদের প্রধানের সাথে যে বৈঠক করে পুরো হিসাব নিকাশ করে বলছে যে হ্যাঁ আমি ক্ষমতায় আসবো, তোমরা ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করবা, তোমরা ইরানের সরকারকে যখন ক্ষমতাচ্যুত করবা তখন আমি ক্ষমতায় বসবো, তোমরা আমাকে ক্ষমতায় বসাবো, সব কিছু সে রেডি করলো। তো যখন ইরানের উপরে আক্রমণ হলো, আক্রমণে তার ঘর থেকে তারা বের করে নিয়ে গেল, বের করে নিয়ে যাওয়ার পরে তাকে একেবারে বাঁচিয়ে একটা গোপন জায়গায় নিয়ে গেল। গোপন জায়গায় নিয়ে যাওয়ার পরে সে বসে বসে চিন্তা করলো, আচ্ছা আমরা আসলে যেইভাবে পরিকল্পনা করেছি এইগুলো আসলে কোনোটাই আমার দেশের জন্য ঠিক না, আমার দেশের জন্য ভালো না। আমার আসলে এখন মানে তার কি বলে মতিগতি ঠিক হয়েছে আর কি। এতদিন সে মতিভ্রমে ছিল, হঠাৎ করে তার মনে হলো আরে আমি কি কাজের মধ্যে ঢুকছি 2022 সাল থেকে এই পর্যন্ত, এটা তো ঠিক না, আমি এখান থেকে পালিয়ে যাই। সে সেখান থেকে পালিয়ে গেল। এটা হচ্ছে এই গল্পের মূল কাহিনী। এখন প্রশ্ন হচ্ছে আহমেদিনেজাদ কোথায় আছে বর্তমানে তিনি আটক আছেন, তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে, খবরের কথা। এখন ইসরায়েলের সাথে তার এই যে গোপন যোগাযোগ, তার এই যে গোপন আতাত, এটা নাকি ইরানের বিপ্লবী গার্ড টের পেয়ে যায় এবং বিপ্লবী গার্ডের গোয়েন্দা শাখা তাকে আটক করে গৃহবন্দী করে রাখছে। এই পরিস্থিতিতে তাকে গৃহবন্দী করে যদি রাখা হয়, তাহলে আয়াতুল্লাহ আলী খোমেনির জানা যায় তাকে কেন দেখা যাবে? তাকে কিন্তু দেখা গেছে, বলছে কড়া পাহাড়ের মধ্যে তাকে দেখা গেছে। এখন এই জায়গাতে অনেকগুলো ব্যাপার আসে। ব্যাপারটা হচ্ছে যে আসলেই আহমেদিনেজাদ মোসাদের এজেন্ট ছিলেন কিনা। মোসাদের এজেন্টদের ক্ষেত্রে যে ব্যাপারটা, যে মোসাদের এজেন্টরা যদি হচ্ছে এক্সপোজ হয়ে যায়, অর্থাৎ যদি পরিচয় প্রকাশ হয়ে যায়, তাদেরকে মোসাদ বাঁচিয়ে রাখে না, হত্যা করে। তো ইরানের এত কিছুকে হত্যা করতে পারলো, আহমেদিনেজাদের বাড়ির আশেপাশে ওই সময়, ওই যুদ্ধের সময় বাড়ির আশেপাশে আক্রমণ করে তাকে সেখান থেকে সরিয়ে নিতে পারলো, তাকে হত্যা না করে তাকে বাঁচিয়ে রেখে এখন সারা মিডিয়া এটা চাঞ্চল্যকরভাবে প্রকাশ করে দিল। এখন প্রশ্ন হচ্ছে আহমেদিনেজাদের এই চাঞ্চল্যকর খবর প্রচারের মাধ্যমে আসলে
মার্কিন গণমাধ্যম অন্য কোনো ঘটনাকে ধামাচাপা দিতে চাইছে কিনা, এটা একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে সে আসলেই মোসাদের এজেন্ট কিনা। দেখেন ২০২৪ সালে তুরস্কের সিএনএন তুর্কে একটা সাক্ষাৎকার প্রচার হয় আহমেদিনেজাদের। সেখানে তিনি নিজে বলেন যে ইসরায়েলি গুপ্তচরদের ধরার জন্য ইরাল যে বিশাল গোয়েন্দা ইউনিট তৈরি করেছিল সেটির প্রধান নিজেই ছিলেন মোসাদের একজন ডাবল এজেন্ট, অর্থাৎ তিনি উভয় পক্ষেরই গুপ্তচর ভিত্তিক করতেন। তার দাবি অনুযায়ী ওই ইউনিটের প্রধান এবং আরো ২০ জন কর্মকর্তা ইরানের পারমাণবিক নথি চুরি করে এবং বিজ্ঞানীদের হত্যা করে ২০২১ সালে ইসরায়েলে পালিয়ে যান। এখন এই যে আহমেদিনেজাদ কিন্তু তার গোয়েন্দা সংস্থা নিয়ে এর আগেও এই ধরনের কথা বলেছিল যে আমরা আসলে কাউন্টার ইন্টেলিজেন্স যে ইউনিটটা গঠন করার চেষ্টা করছি, যারা হচ্ছে আমাদের ইন্টেলিজেন্সের মধ্যে মোসাদের এজেন্ট কারা আছে এদেরকে খুঁজে বের করবে, সেই কাউন্টার ইন্টেলিজেন্সের প্রধানই ছিল মোসাদের এজেন্ট। এটা তার কথা। এখন এই কথার সূত্র ধরে আপনি কি বলতে পারবেন যে ইরানের সাবেক রাষ্ট্রপতি নিজেই হচ্ছে মোসাদের এজেন্ট? এখন ইরানের মধ্যে সত্য কথা যেটা, যে মোসাদের এজেন্ট এত বেশি যে এটাকে এরকম ভাবে হ্যাঁ হতেই পারে, ওকে হতেই পারে, কিন্তু প্রশ্ন যেটা থেকে যায় সেটা হচ্ছে তাকে কেন তাহলে মোসাদ হত্যা করেনি, বরং এখন এক্সপোজ করছে, কেন এখন হচ্ছে ছড়িয়ে দিচ্ছে, কেন গত ৪ মাসে এটা হয়নি, কেন তাকে যখনই হচ্ছে সরিয়ে নেওয়ার পরে সে পালিয়ে গেল, কিভাবে সে ওই জায়গা থেকে পালিয়ে গেল। এখন এরকমও হতে পারে যে আসলে মাহমুদ আহমেদিনেজাদ হয়তোবা মনে করছেন যে ঠিক আছে ইসরায়েলের মোসাদের এজেন্টের সাথে বসে যদি একটা সমঝোতায় আসা যায়, এটা অনেক সময় হয়। ধরেন আমেরিকা এবং তালেবান এরা একে অপরের শত্রু, মানে একে অপরকে হত্যা করার জন্য সবকিছু করেছে, কিন্তু আফগানিস্তানের সমস্যার সমাধানের জন্য তারা চুক্তিতে এসেছে। চুক্তিতে আসার আগে তাদের মধ্যে বৈঠক হয়েছে, বিভিন্ন ধরনের বৈঠক হয়েছে। এরকম একটা জিনিস হতে পারে যে সে বুদাপেস্টে গিয়ে বৈঠকে বসেছে। এখন তার এই হাঙ্গেরি সফর মোসাদ টাকা দিয়েছে, সেটা এরকম হতে পারে যে সরাসরি মোসাদ না, বরং হচ্ছে ইরানের কোনো একজন ব্যবসায়ী বা ইরানের কোনো একজন সরকারকে সাপোর্ট করে এরকম কোনো ব্যক্তি তার খরচগুলো দিয়েছে, হয়তো সে নিজেও জানে না যেটা মোসাদের লোক দিয়েছে, এরকমও হতে পারে। আবার তার বাসায় আক্রমণের পরে তাকে মোসাদের এজেন্টরা ওখান থেকে সরিয়ে নিয়ে একটা গোপন জায়গায় রেখেছে। এখন ওই মুহূর্তে ২৮শে ফেব্রুয়ারি যখন আক্রমণগুলো শুরু হয়, সেই আক্রমণ শুরু হওয়ার পরে স্বাভাবিকভাবেই ইরানের যে কোনো রাজনৈতিক ব্যক্তি তার বাসার আশেপাশে যখন হচ্ছে সবকিছু ধ্বংস করা হবে, যখন আক্রমণ হবে, তখন স্বাভাবিকভাবেই সে চাইবে যে ওইখান থেকে বেরিয়ে কোনো নিরাপদ আস্থায় যাওয়া, এবং সেই ক্ষেত্রে সরকারের মধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন তাকে সাপোর্ট করে হয়তোবা সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে পারে। এখন সেই সরিয়ে নিয়ে যাওয়ার সময় তারা মোসাদের এজেন্ট কিনা, মোসাদের এজেন্টরা তাকে সরিয়ে নিয়ে গিয়েছে কিনা, এইটা ওই সময় হয়তো বোঝা কঠিন। পরবর্তীতে তাকে যখন অন্য একটা জায়গায় নিয়ে আটক করা হয়, এবং আটক করে রাখার পরে যেটা বলা হচ্ছে যে তাকে একটা জায়গায় নিয়ে গৃহবন্দী করে রাখা হয়, এবং সেই গৃহবন্দী থাকা অবস্থায় তিনি বুঝতে পারেন যে আরে এই যে কাজগুলো হচ্ছে এই কাজগুলো ঠিক না। হয়তো সেই সময় তাকে আরো বেশি চাপ দেওয়া হচ্ছে যে আমরা ইরানে একেবারে সবকিছু ধ্বংস করে দিচ্ছি, তছনছ করে দিচ্ছি, ইরানের আলী খামেনেই বেঁচে নেই, ইরানের কোনো নেতৃত্ব বেঁচে নেই, সুতরাং তুমি হবা ইরানের প্রেসিডেন্ট। তখন সে হয়তো বুঝতে পারছে যে আমি কোনো একটা চক্রের মধ্যে পড়ে গেলাম। এটা হতে পারে এরকম একটা ঘটনা, মানে যদি আপনি পজিটিভ ভাবে দেখেন। আর যদি নেগেটিভ ভাবে দেখেন তাহলে যেই ঘটনাগুলো হচ্ছে সবগুলো যে হ্যাঁ ইরানের মধ্যে সব জায়গায় তো মোসাদের এজেন্ট আছে, সুতরাং মোসাদের এজেন্ট হতেই পারে, এটা কোনো ব্যাপারই না, এরকম ভাবে নিতে পারেন। কিন্তু যদি আপনি জাস্ট হচ্ছে এই খবরগুলোকে এভাবে দেখেন যে এই জিনিসটা এরকম হতে পারে, তারপরে হচ্ছে সেই গৃহবন্দী আছে। হ্যাঁ, এই গৃহবন্দির বিষয়টাও ঘটা সম্ভব যে আইআরজিসি বা হচ্ছে বিপ্লবী গার্ড যখন বুঝতে পারছে যে হ্যাঁ ঠিক আছে তার উপরে আসলে মোসাদের ব্যাপক পরিমাণে হচ্ছে কড়া নজর বা কি বলে বদনজর পড়েছে, তাকে হচ্ছে বাঁচানো দরকার, এবং তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। গৃহবন্দী অথবা বলতে পারেন এটাকে যে তাকে বিপ্লবী গার্ডের গোয়েন্দা সাপোর্টে রাখা হয়েছে, এভাবে বলা যায় আপনি যেভাবে দেখেন। বিষয়টা হচ্ছে এই, এখন এই মুহূর্তে কেন এই খবরটাকে প্রচার করা হচ্ছে, 3টা কারণ। একটা হচ্ছে অ্যাসিমেট্রিক যুদ্ধ, যেটা অর্থাৎ আপনি মাঠে যুদ্ধ করার বাইরে আপনি মিডিয়া যুদ্ধ চালাচ্ছেন, সেটা কিন্তু এই ইসরায়েল আমেরিকা এই গত 2 সপ্তাহে ব্যাপক পরিমাণে চালাচ্ছে। ধরেন ইরানের এজেন্টরা ট্রাম্পকে হত্যা করতে চাইছে,
ট্রাম্পকে হত্যা করতে চেয়েছিল তুরস্কের রাজধানী আঙ্কারা থাকাকালীন অবস্থায়। তারপরে হচ্ছে ট্রাম্প নিজে বলেছে যে আমি ইরানের হিট লিস্টের একেবারে প্রধান আসামি হিসেবে আছি। তারপরে হচ্ছে ইরানের একটা পত্রিকা ১৩ জন আন্তর্জাতিক নেতৃত্বে, আন্তর্জাতিক নেতা, বিভিন্ন দেশের নেতাদেরকে নিয়ে একটা লিস্ট প্রচার করেছে, যেটার মধ্যে ইসরায়েলের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আমেরিকার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ইউরোপের ৩ জন নেতা আছেন। গতকালকে এটা নিয়ে ভিডিও করেছি, যে লিস্ট প্রচার করেছে যে ইরান তাদেরকে হত্যা করবে। এই যে জিনিসগুলো, আপনি যদি ইরানকে গত ৪০ বছর ধরে ফলো করেন, ইরান এই ধরনের হত্যাকাণ্ড চালায় না, বরং এই ধরনের হত্যাকাণ্ডগুলো চালায় ইসরায়েল। বিভিন্ন দেশের নেতাদেরকে গিয়ে হত্যা করে তারপরে হচ্ছে বলে না আমি এগুলো কিছুই করিনি, কয়েক বছর পরে বলে হ্যাঁ আমি করেছি, দেখছো, খবর আছে তোমার। তো এই যে তথ্যযুদ্ধ এটা চলছে এখন। এই তথ্যযুদ্ধ চলার মধ্যে এই আহমেদিনেজাদের ঘটনাটাও, আহমেদিনেজাদের খবরটাও এই তথ্যযুদ্ধের একটা অংশ কিনা, এই প্রশ্নটা বারবার সামনে আসবে। আর এই যে লিন্ডসে গ্রাহামের কথা বলেছিলাম, যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সবচাইতে ঘনিষ্ঠ এবং ইসরায়েলের তার চেয়ে বড় হচ্ছে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ, ইসরায়েলের একনিষ্ঠ সমর্থক, ইসরায়েলের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয়া এই লিন্ডসে গ্রাহাম, যিনি স্পষ্ট করে, একেবারে স্পষ্ট করে বলেছে ইসরায়েলকে সাপোর্ট না করা, মধ্যপ্রাচ্যের যে কোনো দেশকে ধ্বংস করার অধিকার ইসরায়েলের আছে। ইসরায়েলকে সমর্থন না করা, ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানো, মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা মানুষকে হত্যা করার অধিকার ইসরায়েলের আছে। এই ধরনের বক্তব্য এবং ইসরায়েলকে এই কাজে, ইসরায়েল এই যে গণহত্যাগুলো চালাচ্ছে গাজাতে, লেবাননে, ইরানে, অন্যান্য জায়গায়, সেগুলোকে সরাসরি সাপোর্ট দেওয়ার জন্য সে পুরো আমেরিকাতে লবি চালিয়েছে। সেই ব্যক্তিটি হঠাৎ করে মারা গেল। এখন সে যদি সত্যি সত্যি ইউক্রেনে গিয়ে রাশিয়ার আক্রমণে, রাশিয়ার মিসাইল আক্রমণে নিহত হয় ইউক্রেনে, এবং সেখানে তার এই প্রচারটা করা হলো না, যে না তাকে দেশে নেওয়ার পরে আমরা হঠাৎ করে বলে দেবো যে সে অসুস্থ হয়ে সাথে সাথে মারা গেছে, তাকে হাসপাতালে নেওয়ার সুযোগ নেই। কারণ হাসপাতালের রেকর্ডে তো তখন চাইবে যে ঠিক আছে হাসপাতালে মারা গেছে, ওকে হাসপাতাল থেকে বলুক। অনেকে হয়তো এই রেকর্ডটা খুঁজে বের করার চেষ্টা করবে, হাসপাতালে নেওয়ার সুযোগ হয়নি, মারা গেছে, মানে তাই হাসপাতালে যাওয়ার সুযোগ দেয়নি, মারা গেছে, ওকে তাকে দাফন দেওয়া হোক। এখন এই ঘটনা নিয়ে আমেরিকার গণমাধ্যম, বিশ্বের গণমাধ্যম যেন আরো বেশি চাপাচাপি না করে, সুতরাং একটা চাঞ্চল্যকর খবর প্রচার করা হোক ওই খবরকে ধামাচাপা দেওয়ার জন্য। এটা হতে পারে, হতে পারে। এখানে কোনো কিছু কি এখন আর মানে সম্ভবই না, এটা বলা যায় না। এখন এই ঘটনার মধ্যে তৃতীয় যে বিষয়টাতে আলোচনা করতে চাই, সেই তৃতীয় বিষয়টা হচ্ছে আমেরিকা ইরান যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধে এখন কে দায়ী এবং কেন? আমেরিকা দায়ী না ইরান দায়ী? স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে ইরান যুদ্ধটাকে উস্কে দিচ্ছে। সে জাহাজগুলোতে হামলা চালাচ্ছে, একের পর এক হামলা চালাচ্ছে, ওমানের কুল দিয়ে যাওয়া জাহাজে হামলা চালাচ্ছে, এবং সেই হামলার বিপরীতে যে আমেরিকা হামলা চালাবে সেটা সে জানেই, সেটা জেনেই হামলা চালাচ্ছে। এবং সেই হামলাগুলো এমন একটা সময় শুরু হয়েছে যখন ইরানের মোজতবা খামেনেই বার্তা পাঠিয়েছে ইরানের কাছে এবং ইরানের বিপ্লবী গার্ডের কাছে যে আমার বাবাকে যে হত্যা করেছে এটার প্রতিশোধ আমাদের নিতে হবে। তার বাবা হিসেবে না, বরং হচ্ছে এখানে ইরানকে দেখানো হচ্ছে, ইরানে এটাকে দেখানো হচ্ছে যে সর্বোচ্চ ধর্মীয় নেতাকে যে হত্যা করেছে তার প্রতিশোধ আমাদের নিতেই হবে, এবং সেটার জন্য যারা এটার পিছনে আছে তাদের কাউকে আমি সুস্থে ঘুমাতে দেব না। এখন এই যে সুস্থ ঘুমাতে দেব না, এটার জন্য আমেরিকা এখন পাল্টা আক্রমণ করছে। এখন আমেরিকা পাল্টা আক্রমণ করছে, ইরান হরমুজ প্রণালী বন্ধ করছে। আমেরিকা পাল্টা আক্রমণ করছে, ইরান হরমুজের গলা চেপে ধরছে। এখন ইরান হরমুজের গলা যত চেপে ধরবে আমেরিকা তত বেশি অস্বস্তিতে থাকবে। আমেরিকা এবং বিশ্বে তেলের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে। আমেরিকা এই যে হরমুজ প্রণালী খুলে না দিলে যে আমেরিকার সমস্যায় পড়ছে, এটা ইরান খুব ভালো করে দেখছে। এবং এই হরমুজ প্রণালী খোলার জন্য ট্রাম্প বারবার যে ইরানের সাথে চুক্তি করতে আসছে, এবং ইরানের সাথে যে চুক্তিটা করছে সেই চুক্তিটা যে আসলে একটা কি বলে এটাকে, কি চুক্তি, আমেরিকার বিপক্ষে বা ইরানের পক্ষের একটা চুক্তি, সেটা সে বুঝতে পারছে। এই জিনিসগুলোর কারণে ইরান মনে করছে যে এই মুহূর্তে এই যে 60 দিনের যে একটা যুদ্ধবিরতি বা 60 দিনের যে আলোচনার কথা, সেই আলোচনায় ইরান নিজেকে শক্তিশালী রাখতে সে আমেরিকার উপরে আরো বেশি চাপ সৃষ্টি করতে চাইছে, যে ঠিক আছে তুমি যুদ্ধ চালাও, ওকে কোনো সমস্যা নেই, আসো আক্রমণ করো, আমি হরমুজ প্রণালী বন্ধ করে দেবো, তুমি আরো বেশি জিনিস তখন মানতে বাধ্য হবা।
এবং নির্বাচন তোমার যত ঘনিষ্ঠ হবে, ঘনিয়ে আসবে, তুমি তত এই যুদ্ধ চালালে দেশের মধ্যে তুমি অস্বস্তিতে থাকবা। এটা একটা, ইরান এটা চাইতে পারে এবং এই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ট্রাম্প ইরানকে হুমকি ধামকি দেয়, ইরানে আক্রমণও চালায়, কিন্তু ট্রাম্প একটা কথা বলেছে যে আমরা এই অঞ্চলের মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে নিরাপত্তা দিচ্ছি, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, তারপরে হচ্ছে জর্ডান, এগুলোকে এবং ওমান, এগুলোকে আমরা নিশ্চয়তা দিচ্ছি, নিরাপত্তা দিচ্ছি। সুতরাং এই দেশগুলো আমাদেরকে টাকা দেওয়া দরকার, এই দেশগুলোর যুদ্ধে আসা দরকার। এখন ইরান যেভাবে এইখানে আমেরিকা আক্রমণের পরে পাল্টা আক্রমণগুলো চালাচ্ছে, ওমানে পাল্টা আক্রমণ করতেছে, একটা সময় ওমান এবং ইরান, কিছুদিন আগে ওমান এবং ইরানের মধ্যে একটা আলোচনা ছিল যে ঠিক আছে হরমুজ প্রণালী আমরা দুইজনে একত্রে হচ্ছে কন্ট্রোল করব, কিন্তু সেই ওমানের উপরে ইরান আক্রমণ করছে, কাতারে আক্রমণ করছে, সংযুক্ত আরব আমিরাতে আক্রমণ করছে, বাহরাইনে আক্রমণ করেছে, কুয়েতে আক্রমণ করেছে, সৌদি আরবে আক্রমণ করেছে, আমেরিকার ঘাঁটিগুলোতে বলা হচ্ছে। শুধুমাত্র তাই না, এখানে নতুন একটা জিনিস এই যুদ্ধে যোগ হয়েছে, সেটা হচ্ছে হুথিরা এই প্রথম সৌদি আরবে, এই যুদ্ধে শুরু হওয়ার পরে এই প্রথম সৌদি আরবে আক্রমণ করেছে এবং সৌদি আরবের একটা বিমানবন্দরে হামলা চালিয়েছে। এটার পেছনে হুথিরা বলছে যে সৌদি আরব থেকে তাদের উপরে শুরুতে আক্রমণ হয়েছে, সুতরাং তারা সৌদি আরবের উপরে পাল্টা আক্রমণ করছে। এখন এই হুথিদেরকে এই যুদ্ধে টেনে আনার জন্য সৌদি আরব হুথিদের উপরে আক্রমণ করেছে, নাকি অন্য কেউ হুথিদের উপরে আক্রমণ করে তারপরে হচ্ছে এই যুদ্ধে হুথিদেরকে টেনে আনছে, সেটা একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে, আক্রমণের পরে হুথিরা চুপ করে না থেকে বরং সৌদি আরবের উপরে যে পাল্টা আক্রমণটা করছে, এটা ইরানের কাছ থেকে একটা বার্তা যে আমেরিকা যেভাবে বলছে যে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো তোমরা এই যুদ্ধে যোগ দাও, তোমরা এই যুদ্ধে যোগ না দিলে হচ্ছে আমি এই যুদ্ধ দীর্ঘায়িত করতে পারবো না, বা তোমাদেরকে আমি যে সাপোর্ট দিচ্ছি সেটার জন্য ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে যোগ দেওয়া দরকার। এটা ইরানের একটা বার্তা যে তোমরা যদি এই যুদ্ধে সরাসরি যোগ দাও, আমার বিরুদ্ধে দাঁড়াও, তাহলে দেখো হুথিদেরকে দিয়ে কিন্তু তোমার বিমানবন্দর, তোমার তেলের শোধনাগার সবকিছু আমি ধ্বংস করে দিতে পারি। এবং আরো একটা জায়গা আছে, সেটা হচ্ছে হরমুজ প্রণালী যেরকম একটা স্ট্র্যাটেজিক জায়গা, যেটা ইরান এই যুদ্ধে এখন সবচেয়ে বেশি ব্যবহার করছে, পরমাণু অস্ত্রের চেয়েও বেশি, সেরকম ভাবে বাব আল মানদেব, অর্থাৎ এই ভারত মহাসাগর থেকে লোহিত সাগরে ঢোকার যে গলা বা চিকন যে প্রণালী, বাব আল মানদেব প্রণালীকে এই হুথিদের দিয়ে বন্ধ করা সম্ভব। এটাও ইরান একটা বার্তা দিচ্ছে যে যুদ্ধ যদি আরো বেশি প্রশস্ত হয়, এখানে এই অঞ্চলের আরব দেশগুলো যদি সরাসরি আমার বিরুদ্ধে আক্রমণে আমেরিকার সাথে একত্রে জোট করে যুদ্ধ করতে আসে, তাহলে এই হুথিদেরকে দিয়ে এবং বাব আল মানদেব দিয়ে আমি আরো বেশি চাপ সৃষ্টি করব। অর্থাৎ এখানে ইরান এখন ট্রাম্পের লেভেলে, ট্রাম্পের স্টাইলে খেলছে। কি ট্রাম্প কি করতো, যে আমি তোমার উপরে প্রেশার ক্রিয়েট করব, তুমি আমার সাথে আসো, আমার সাথে খেলো। এখন ইরান চেষ্টা করছে যে আমি তোমার উপরে প্রেশার ক্রিয়েট করব, তুমি আমার সাথে আসো, আমার স্টাইলে খেলো। এখন এই খেলা কতটা নিয়ন্ত্রিত ভাবে থাকে, নিয়ন্ত্রিত বলছি এজন্য যে ইরান যে প্রেশার ক্রিয়েট করতে চাইছে, সেই প্রেশার ক্রিয়েট করতে গিয়ে যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো সরাসরি এই যুদ্ধে যোগ দিয়ে ফেলে, তাহলে এই যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আর যদি এরকম হয় যে না, মধ্যপ্রাচ্যের দেশগুলো যুদ্ধে যোগ দিচ্ছে না, বরং ইরান এবং আমেরিকাই খেলছে এবং পাল্টা আক্রমণ করছে, হরমুজ প্রণালী বন্ধই আছে, আমেরিকা তার সামনের নির্বাচনে অর্থনৈতিকভাবে ঝামেলার মধ্যে পড়ছে, এবং আমেরিকা এই ঝামেলার মধ্যে পড়ে ইরানের শর্তে আসছে যে না, আমার উপরে কোনো ধরনের হচ্ছে অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করতে পারবে না, চাপিয়ে দিতে পারবে না, তখন দেখা যাবে যে হ্যাঁ, এটা স্ট্র্যাটেজিক্যালি ইরানের জন্য একটা বিজয় বা ভালো জিনিস। কিন্তু এটা কতটা নিয়ন্ত্রিতভাবে থাকবে, কতদিন নিয়ন্ত্রিতভাবে থাকবে, এটা দেখা দরকার। কারণ ওই একটা কথা আছে, যুদ্ধের প্রথম গুলিটা আপনি ছুড়তে পারেন, কিন্তু শেষ পর্যন্ত ওই গুলি আর কার গায়ে গিয়ে লাগবে বা ওই যুদ্ধে আর কে জড়াবে আপনি বলতে পারেন না। এরকম একটা পরিস্থিতি। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।